আমার বাবার ধারণা ছিল যে আমার মেয়ে অন্ধ হয়ে গেছে, এখন ওকে আমি সয় সম্পত্তি দিয়ে কি করব? আমাকে তো রান্না করেও খাওয়াতে পারবে না। বসে আছেন? আচ্ছা, নমস্কার। 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 কেমন আছেন? ভালো আছি। ভালো আছেন? হ্যাঁ। আচ্ছা, যাই হোক, আজকে বন্ধুরা, এর যে আমি এই দাদা বৌদির সাথে আমার দেখা হয়েছিল রাস্তায়। তো ওনারা ধূপকাঠি বিক্রি করতো, আপনারা দেখেছেন। আর আমি প্রত্যেককে দেখিয়েছি যে দাদা বৌদির কঠোর পরিশ্রমটা। আর ওনারা ধূপকাঠি বিক্রি করে আর মাঝে সাঝে পাখাও বিক্রি করে, এই এতটা গরমের মধ্যে ওরা রাস্তায় মার্কেটে মার্কেটে ঘোরে। তো আমি সেখানে একদিন যাচ্ছিলাম রাস্তা দিয়ে, তো হঠাৎ দেখে ওনাদের সাথে কথা বলি। কথা বলে ওনাদের যে বিষয়টা সেটা শুনলাম সম্পূর্ণ। তো আজকে আমি বাড়িটা সেদিন দেখে গেছিলাম, তাই আজকে তো আপনাদের এখানে আসলাম। তো আপনারা যে এখানে আছেন, এই যে বাড়িটা, এটা কি আপনাদেরই জায়গা? অ্যাকচুয়ালি এটা আমারই জায়গা। আমার হ্যাঁ। বাবা যে ছিল, হ্যাঁ। আমার বাবা, আমার মানে আমি যদি এখন অনেক কথা বলি তাহলে অনেক কথা আসবে। আচ্ছা, আমি আমি অত মানে অত দূরের কথা বলতে না, চাই না। আমি শর্টলি একটুখানি যেটা সত্যি সেটা বলে দিই। হ্যাঁ। যে ছোট্টবেলায় আমার মা মারা যাওয়ার পর আমার বাবা হচ্ছে আমাকে একটা পরিবারে পালিত দিয়ে দিয়েছিল। আচ্ছা আমার আচ্ছা। বাবা। আচ্ছা। তো আমি হচ্ছে রায় ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছিলাম। হ্যাঁ। আদিবাসী, মানে আদিবাসী ফ্যামিলিতে আমাকে পালিত দেওয়া হয়েছিল। আচ্ছা। তো ওই ওদের ওদের সন্তানাদি কেউ ছিলেন না, হুম। ছেলে মেয়ে কেউ ছিলেন না। তারপরে আমাকে নিয়ে ওরা বড় করলো। 7 মাস পরে আমি ব্লাইন্ড হয়ে গেছি কোনো কারণে। ও, 7 মাস আপনি বয়সে। চোখে দেখতেন? হ্যাঁ। আগে দেখছি। আর আচ্ছা জন্ম অন্ধ ছিলাম না। আচ্ছা, আপনি একদম অন্ধ ছিলেন না? না, আচ্ছা আচ্ছা, মানে আগে একটু হলো চোখে দেখতেন। দেখতাম কিন্তু আমার মনে নেই। আচ্ছা, আপনার মনে নেই, সেটা না, ছোটবেলায়? ছোটবেলায়। আচ্ছা আচ্ছা, যাই হোক। তারপরে আমার বাবা মা আমাকে, যাই হোক যেভাবে হোক অন্ধ হয়ে গেছি, তাও আমাকে বড় করেছে, মানুষ করেছে, ফেলে দেননি। হুম। তারপরে ছোট্টবেলায় স্কুলে ভর্তি করে দিয়েছিল, কোচবিহার ব্লাইন্ড স্কুল, 6 বছর বয়সে। হুম। ওখানে ছিলাম। ওখানে থেকে ক্লাস 8 পর্যন্ত পড়াশোনা করে আমি কোনো কারণে চলে এসেছি। তারপরে আমার বাবা মারা যাওয়ার পর আমার মাকে কে দেখবে? আমার বাবার ধারণা ছিল যে আমার মেয়ে অন্ধ হয়ে গেছে, এখন ওকে আমি সয় সম্পত্তি দিয়ে কি করব? আমাকে তো রান্না করেও খাওয়াতে পারবে না। এই ধারণাটা আমার বাবার মধ্যে ছিল। আচ্ছা। তখন আমার বাবার 6 বিঘা জমি, ওইগুলা জমিতে উনি অন্য একজনকে দান করে দিয়েছে। আমার মাকে পর্যন্ত দেননি। মানে আপনার বাবার নিজের সম্পত্তি, হ্যাঁ। আপনি নিজের মেয়ে, হ্যাঁ, না দিয়ে মাইরে সেটা আপনাকে না দিয়ে, হ্যাঁ। আপনি তো অন্ধ, হ্যাঁ। একজন ভালো মানুষ, মানে আমি মনে করি যে আপনি যদি ভালো চোখে দেখতেন, হ্যাঁ। তাহলে যদি আপনাকে সম্পত্তিটা না দিত, হ্যাঁ। তাহলে আপনি চোখে দেখে কাজকর্ম করে চলতে পারতেন। হ্যাঁ। তো যেহেতু আপনি চোখে দেখেন না, আপনার বাবা এই কাজটা করলো যে আপনার বাবার যে 6 বিঘা জমি ছিল, হ্যাঁ। সেই জমিটা আরেকজনকে দান করে দিল। দান সে করে দিল। অন্য একজন মানুষ। সে অন্য একজন মানুষকে দান করে দিল। তারপরে আচ্ছা। যে, তারপরে ওই যে বললাম যে পাড়ার লোকও হয়তো কেউ বলেছে, দেখতে পায় না, ওকে দেখে কি করবি বা কিছু, এটা বলেছে হয়তো। আচ্ছা আচ্ছা। তারপরে ওর 6 বিঘা জমি দিয়ে দিয়েছে। এবার দিয়ে দেওয়ার পরে আমার মা বলল, তাহলে বাড়ির ভিটাটা অন্তত আমার জন্য রাখো, আমি তো আছি। আচ্ছা। অন্তত আমার জন্য না দিক, নিজের স্ত্রীর জন্য তো দিতে পারতো। হুম। বাড়ির ভিটা বলে তুই কি করবি বলে বাড়ির ভিটাটাও বেচে দিল। আমার নামে ইন্দ্র বিকাশ থেকে ঘরও এসেছিল। আচ্ছা। হচ্ছে সেটা 2000, ওই 1900 ওই 94-95 সালের দিকে হুম। একটা ঘর এসেছিল। ওই ঘর শুদ্ধ আমার বাবা দান করে দিয়েছে। হুম। ওরা এখন গ্রামের লোক যে খারাপ বলবে তার জন্য আমাকে ওরা 1,70,000 দেওয়ার কথা ছিল আমাকে। হুম। কিন্তু 6 বিঘা জমির দাম তো আর 1,70,000 হয় না, হুম। অনেক জমি, তাই না? হুম। তা ওরা আমাকে 1,70,000 টাকা দেওয়ার কথা ছিল। বাবা মরে যাওয়ার পর ওরা আমাকে 1,45,000 টাকা দিয়েছিল। আচ্ছা। আর বলেছিল আমরা কিন্তু তোকে 1 গ্লাসও জল দিতে পারবো না, তুই তোর ব্যাপারটা বুঝে নিস। তখন আমি ওই 1,45,000 টাকা আমি নিয়ে আমি পোস্ট অফিসে রাখলাম। আচ্ছা। রেখে 10 বছর রেখে তারপরে 1,00,000, ওই 80,000-এর মতন হয়েছিল। হুম। ওটা দিয়ে আমি এই জমিটা কিনেছি 1,20,000 দিয়ে। এই এবার জমিটা কিনেছেন? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তখন আমার মাকে কে দেখবে? আমার মার তো আমি ছেলে, আমি মেয়ে, আমি যতই অন্ধ হই যাই হই, হুম। আমার মা আমাকে ছোট্টবেলা থেকে মানুষ করেছে, আমি তো তাকে ফেলে দিতে পারি না। আমার বাবা অমানসিকতা করেছে ঠিক, কিন্তু আমার মাকে আমি ফেলতে পারিনি। আমার মা কার বাড়িতে থাকবে? এর বাড়ি, ওর বাড়ি, এর বাড়ি, মাসির বাড়ি থাকতো, সবাই কুকুরের মতন ব্যবহার করতো। তখন আমি কি করব? আমি তখন সিদ্ধান্ত নিলাম আমি এখানেই বাড়ি করব। এই জায়গাতেই আমি বাড়ি করে এখানেই আমার মাকে নিয়ে বাঁচবো। তখন আমি এই জায়গাতেই বাড়ি করেছি। 2019-এ আমি এসে জমি টমি কিনে বাড়ি করেছি।
বাড়ি করার পরে আমার মাকে আমি দেখভাল করতাম, ওনার হাঁপানি রোগ ছিল, শ্বাসকষ্ট, হুম। ওনাকে মাসে মাসে ওষুধ খাওয়ানো, দেখভাল যতটুকু লাগে হ্যাঁ হ্যাঁ। আমি রান্না বান্না করে খাওয়াইতাম যেভাবে হোক। হুম। তারপরে আমার মা এই যে গত বছর মে মাসের 6 তারিখে মারা গেল। তখন আচ্ছা আমি আচ্ছা আচ্ছা। তখন এতদিন আমার মা ছিল, তখন আমি পুরো একা হয়ে গেলাম। তারপরে তো এই এরকম করে আর কি জমিটা কিনেছি। হুম। 1,20,000 টাকা দিয়ে জমি কিনেছি। 20,000 টাকা আমি বলেছি যে রেজিস্ট্রির পরে দিব, হুম। রেজিস্ট্রি যেদিন হবে সেদিন আমি 20,000 টাকা ক্লিয়ার করব। হুম। আর 1,00,000 টাকা আগে দিয়েছি, আচ্ছা 90,000 টাকা আগে দিয়েছি, সরি, আচ্ছা, আচ্ছা। আর 30,000 টাকা বাকি ছিল। আচ্ছা। তো আমি রেজিস্ট্রির দিন 20,000 টাকা এখন আবার কি করলাম, নতুন ঘর হলো, ঘর হয়ে 1 মাস হয়েই ওই যে বাড়ির পিছনে গাছ, হুম। ওই গাছ পড়ে গিয়ে সম্পূর্ণ ঘর গুঁড়া হয়ে গেল। আচ্ছা। চৌকি, বিছানা, খাট সব, এই যে ইনারাও তো আছেন, হ্যাঁ হ্যাঁ। দেখেছেন। হুম। তারপরে সব ইয়ে হয়ে গেল, কি করব, আমি নতুন বাড়ি করলাম, আবার আমাকে কিছু টাকা বেঁচেছিল, আবার আমি সেই মেরামত করে আবার বাড়িটা তৈরি করলাম। আমি পুরো শূন্য হয়ে গেছি। এখন যে আমি 30,000 টাকাটা কিভাবে দিব, হুম। ওটাও আমার ক্ষমতা ছিল না। আচ্ছা। তারপরে আমি কোচবিহার ব্লাইন্ড স্কুল থেকে ইন্টারেস্টে টাকা নিয়ে আসলাম একটা সংস্থা থেকে। হুম। টাকা এনে আমি রেজিস্ট্রি করলাম। হুম। মে মাসের দিকে রেজিস্ট্রি করলাম। আমার মা বেঁচে ছিল, অসুস্থও ছিল। হুম। ওনার সামনে আমি রেজিস্ট্রি করে 20,000 টাকা ইন্টারেস্ট এনে দিলাম। হুম। 30,000 টাকা দিলাম। দেওয়ার পরে এখন যে আমি ইন্টারেস্ট এই যে এখনো আমাকে শোধ করতে হচ্ছে, কি এরকম, আমি যে মাসিক যে ভাতাটা পাই, হুম। ওই ভাতাটা এখন আমি ভাতাটা পেলে তো তবু কোনো রকম চলতে পারি। হ্যাঁ এখন হ্যাঁ। ওই ভাতাটাও আমার এখন বন্ধ আছে। মানে বন্ধ আছে একটাই কারণে, ওরা যে টাকা পায়, ওরা এখন অ্যাকাউন্ট, আধার কার্ড ওদের কাছে আছে, ওরা শোধ হবে তারপরে আমাকে ওইটা দিবে। একদম। তো আপনারা এই দাদা এবং বৌদির কথা সকলেই শুনলেন, যে একটা মানুষকে আমি রাস্তায় দেখেছিলাম, রাস্তা থেকে আমি বলেছিলাম যে বৌদি আমি আপনাদের বাড়িটা দেখতে যাবো। তো বৌদি বললো অবশ্যই, আমিও চাই আপনি আমার বাড়িটা দেখেন। তো আমার কিছু মনে হয়েছিল যে এনাদের জীবনে কোনো কষ্ট হয়তো আছে, সেই কারণে আমি পুরো ঘটনাটা সকলের মাধ্যমে তুলে দেওয়ার জন্যই আজকে এখানে আসলাম। এই কারণেই আসলাম যে হয়তো যদি আমি না আসতাম, আজকে এনাদের যে পরিস্থিতি সেটা আমি জানতে পারতাম না। আজকে নিজের বাবা কি করে নিজের মেয়েকে রাস্তায় ফেলে দিল, একজন অন্ধ মেয়েকে। তো যাই হোক, কথা একটা আমরা জানি যে যদি নিজের শক্তি থাকে, সে যদি অন্ধ হয়, তার ইচ্ছা শক্তি থাকলে সবকিছুই সম্ভব। তো আজকে নিজের ইচ্ছায় নিজে এই জায়গাটা কিনেছে, অনেক কষ্ট করে, সবার আশীর্বাদে কিনতে পেরেছে। যাই হোক, তো আজকে আপনারা মানে আমি যে আপনার সাথে দেখা হলো কিছুদিন আগে, হুম। তো এর মধ্যে আপনারা বেরোননি কোথাও? না, আর বেরোতে পারিনি। না, আপনার সঙ্গে দেখা হলো তারপরে বেরিয়েছি, 5 দর্জন মাল তুলেছি, আচ্ছা। তুলে ঘুরেছি। হ্যাঁ। ঘুরে এখন প্রতিদিন তো আর মানুষ ধূপকাঠি পুরা তাও বিক্রি করেছি। হুম। ওই যে 3 দর্জন কোন রকম বিক্রি করেছে, 2 দর্জন নিয়ে ঘুরে বেড়াতে বেড়াতে বিক্রি হয় না হয় না হয় না, এই যে সেদিন শেষ করলাম। আচ্ছা আচ্ছা, মানে অনেক ঘুরেছেন, বিক্রি হয় না। না, সব জায়গায় তো ঘুরে শেষ করে দিয়েছি। আলিপুর, কামাখাগুড়ি, কোচবিহার, মোটামুটি সব জায়গায়। আর কোথায় যাব, আর যেতে গেলে রাখতে হয় 2-3 সপ্তাহ গ্যাপ রাখতে হয়, তারপরে বিক্রি হয়। তারপরে বিক্রি এবার হয়। লোকে তো দুইটা, তিনটা, চারটা, 5টা করে অনেকে নেয়, ওগুলা শেষ হবে তারপরে তো লোকে আমাদের থেকে জিনিসটা কিনবে। একদম তাই একদম। না? আর আজকে আমি আপনাদেরকে এই যে বৌদি, দিদি বৌদি সবই বলছি, হ্যাঁ, যাই হোক মনে কিছু নিবেন না। না না, মনে হ্যাঁ, এই যে আমি 1000 টাকা আজকেও দিলাম। থ্যাংক হ্যাঁ, ইউ, থ্যাংক ইউ। তো আপনি এই 1000 টাকা দিয়ে, আমি আমি বলবো না আপনি কি করবেন, আমার থেকে আপনার অনেকটা বেশি বুদ্ধি, অনেকটা বেশি জ্ঞান আছে, এটা আমি মনে করি। কারণ আপনি এতটা স্ট্রাগল করে যে আজকে এই জায়গায় আসছেন, সেটা সবাই পারবে না। আপনার মেন হচ্ছে চোখটাই নেই, যেটা হচ্ছে মানুষের সব পৃথিবীটা দেখার মতন তো মানুষের একটা কিছু দরকার। টাকা মানুষের নাই থাকতে পারে, কিন্তু আমার তো দেখতে হবে, এক স্টেপ আগাতে গেলে আমাকে রাস্তাটা দেখতে হবে, যে আমি যেই পথে আগাবো সেই পথটাই আমার নাই সামনে, আমার পথ তো শেষ। তো আপনি যেটুকু যাচ্ছেন সেটা টোটালি আপনার নিজের উপরে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাঁ, আজকে তাহলে আসি। আচ্ছা ঠিক আছে।